নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সামনে বলাকা ও শাশ্বতী কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। আশা করছি সেগুলির মধ্যেই চলে আসবে। যেহেতু পরীক্ষাটি খুব সামনাসামনি চলে আসছে, তাই আর এখান থেকে বেশি প্রশ্ন দিচ্ছি না, খুব কম প্রশ্ন দিয়ে রাখছি, তোমরা একবারটি শুধু এগুলো দেখে নাও। প্রথমে আসি শাশ্বতী কবিতাতে। শাশ্বতী কবিতা থেকে যেটি সবার প্রথম দেখবে, একে রেখেছি শাশ্বতী কবিতাটি কার রচনা, কোন কাব্যের অন্তর্গত। আচ্ছা, উত্তরটা কি হবে না, শাশ্বতী কবিতাটি সুধীন্দ্রনাথ দত্তের লেখা অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের অন্তর্গত বা অর্কেস্ট্রা কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নে রেখেছি কবি সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের প্রকাশকাল লেখো, সঙ্গে রেখেছি অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের কবিতাগুলির রচনাকাল লেখো। উত্তর কি হবে না, 1935 সালের সেপ্টেম্বর মাসে অর্কেস্ট্রা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের কবিতাগুলি 1929 থেকে 1932 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। তার মধ্যে একটি জিনিস মনে রাখবে যে শাশ্বতী কবিতাটি 1931 সালে রচিত হয়েছিল। পর 3-এ রেখেছি কয়েকটি শব্দের অর্থ আমি তুলে ধরছি, সেই শব্দগুলির অর্থ তোমরা খুব ভালো করে দেখে রাখবে। যেমন 1-এ রেখেছি কুহেলি। কুহেলি শব্দের অর্থ কি না কুয়াশা। কলুষ শব্দের অর্থ কি না মলিনতা। পরে রাখছি কৌমুদি, এই শব্দটির অর্থ কি না জ্যোৎস্না। তারপর চিকুর শব্দের অর্থ কি কেশ বা চুল। দিঠি শব্দের অর্থ কি দৃষ্টি বা চোখ। আর জাগর শব্দের অর্থ নিদ্রাভঙ্গ। আর শেফালি সেজে শব্দটির অর্থ ফুলের বিছানা। রেখেছি সে এসে সহসা হাত রেখেছিল হাতে। কে কার হাতে হাত রেখেছিল এবং কবে। না, প্রথম উত্তরটা কি হবে না, কবির প্রেমিকা কবির হাতে হাত রেখেছিল কবে না, 100 জনমের আগে বাদল শেষের এক রাতে। পরে রেখেছি সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে। এই ফসল বিলাসী হাওয়া বা চিকুরের পাকা ধান বলতে কবি কি বুঝিয়েছেন। না, উত্তর কি হবে ফসল বিলাসী হাওয়া কি না, কবি শরতের স্নিগ্ধ মধুর হাওয়াকেই কবি বলেছেন ফসল বিলাসী হাওয়া, কারণ মাঠে তখন ফসলের সমারোহ, আর এই হাওয়াই যেন ফসলের মনকে পরিতৃপ্ত করে চলেছে। আর চিকুরের পাকা ধান বলতে কবি কি বুঝিয়েছেন না, কবি তার কবি প্রিয়ার চুলগুলিকে চিকুরের পাকা ধান বলে উল্লেখ করেছেন। আসলে এই চিত্রকল্পটি সোনালি চুল বোঝাতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নায়িকা এখানে বিদেশিনী, তার পাকা ধানের মতো সোনালি চুলে খোলা বাতাস খেলা করে বেড়াচ্ছে। এতে রেখেছি নবান্নে তার আসন রয়েছে পাতা। এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর কি হবে না, ফসলের উৎসবে নবান্ন, হেমন্তে ধান কাটার পর নতুন চালের আনুষ্ঠানিক উৎসব। এখানে প্রিয়া মিলনের উৎসবটিকে নবান্নের সঙ্গে তুলনা করেছেন কবি। নতুনকে গ্রহণ করবার একটি পবিত্র ভাব নবান্ন উৎসবে আছে। কবি তার প্রিয়ার সঙ্গে মিলনকেও তেমনই পবিত্রভাবে গ্রহণ করতে চান। এরপরে রেখেছি পশ্চাতে চাই আমারই উদাস আঁকি, এক বেনিহিয়া ছাড়ে না মলিন কাঁথা। উৎস নির্দেশ করো এবং তাৎপর্য ব্যাখ্যা করো। উৎস নির্দেশ কিন্তু আমি বারবার বলছি যে কোনো লাইন তুলে আসতে পারে। আমি শেষেতে গোটা 7 বা গোটা 6 এইরকম কবিতার লাইন বলে দেবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন, সেই লাইনগুলো ধরে ধরেই উৎস আসার সম্ভাবনা সবথেকে বেশি। তাহলে প্রথম উত্তরটি কী হবে না, সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের শাশ্বতী কবিতা থেকে আলোচ্য অংশটি সংগৃহীত হয়েছে। আর দ্বিতীয় উত্তরটি কী হবে না, এই আলোচ্য উক্তি দুটির মধ্য দিয়ে নায়কের বিরহের বেদনাময় ব্যাকুলতা এবং বিচ্ছেদ প্রসঙ্গ প্রকাশ পেয়েছে। আসলে বেদনার্ত বিরহী নায়ক আনন্দ প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও তার উদাস দুটি চোখে অতীতের বিষণ্ণতা মাখা। এইবার যেই লাইনগুলো বলছি সেই লাইনগুলো একটু ভালো করে মনে রাখবে, কারণ এই লাইনগুলি ধরে ধরে বলবে এই আলোচ্য উক্তিটি কার লেখা, কোন কবিতার অংশ, মানে উৎস নির্দেশ করো জানতে চাইবে। সেক্ষেত্রে দেখো, একে রেখেছি মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে ঘাটে বাটে আরুদ্ধ আগমনী। এটা ধরে আসতে পারে
2-এ রেখেছি একটি কথার দ্বিধা থরথর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী। এটা আসতে পারে। 3-এ রেখেছি সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। এটা একটা আসতে পারে। 4-এতে রেখেছি স্মৃতি পিপীলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধে মৃত মাধুরীর কণা। এটা একটা আসতে পারে। আচ্ছা, স্বপ্নালু নিশা নীল তার আঁখি সম, সে রোমরাজির কোমলতা ঘাসে ঘাসে। এটা একটা আসতে পারে। আর একটা হচ্ছে একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ দিল অবারিত করে। এই কটি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। আর যেই লাইনগুলি তুলে প্রশ্নগুলি করেছি সেইগুলি অবশ্যই খেয়াল করবে। আসি বলাকা কবিতাটিতে। বলাকা কবিতাটিতে আসার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর প্রয়োজনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখানে আমি পরীক্ষার সময় যদি কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয় তখন সেখানে শেয়ার করে দেব। বলাকা কবিতা থেকে প্রথম যে প্রশ্নটি করবে সেটি হচ্ছে, বলাকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং বলাকা কবিতাটি সেই কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা? উত্তর কী হবে না, বলাকা কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই কবিতাটি হচ্ছে 36 নম্বর কবিতা। আচ্ছা, 2-এ রেখেছি বলাকা কবিতাটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছিল? উত্তর কী হবে না, সবুজপত্র পত্রিকায় 1322 বঙ্গাব্দের কার্তিক মাসে 418 পৃষ্ঠায় বলাকা শিরোনামে প্রকাশিত হয়েছিল, ইংরেজির 1915 খ্রিস্টাব্দে। 3-এ রেখেছি বলাকা কবিতাটি কোথায় লেখা হয়েছে? না, কাশ্মীরের শ্রীনগরে হাউস কোটের ছাদে বসে কবিতাটি লেখা হয়েছিল। এরপর রেখেছি বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল লেখো এবং বলাকা ব্যতীত রবীন্দ্রনাথ ঠাকুরের আরও 2টি কাব্যগ্রন্থের প্রকাশকাল সহ নাম লেখো। প্রথম উত্তরটা কী হবে না, বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1916 খ্রিস্টাব্দ। আর বলাকা বাদে আরও 2টি কাব্যগ্রন্থ যদি প্রকাশকাল পড়ে তখন গীতাঞ্জলি লিখবে 1910 খ্রিস্টাব্দে, আর সোনার তরী লিখবে 1894, আর মানসী 1890 খ্রিস্টাব্দ। যে কোনো 2টি লিখবে। পরে রেখেছি বলাকাদের নিরুদ্দেশ যাত্রা কবিকে কী বাণী শুনিয়েছে? উত্তর কী হবে না, বলাকাদের নিরুদ্দেশ যাত্রা কবিকে গতির বাণী শুনিয়েছে। আচ্ছা, পরে রেখেছি সন্ধ্যার অন্ধকার নেমে আসতে ঝিলম নদীর বোট হাউসের ছাদে সন্ধ্যাকালে বসে কি মনে হয়েছিল? না, সন্ধ্যার অন্ধকার নেমে আসতে ঝিলম নদীর বোট হাউসের ছাদে সন্ধ্যাকালে বসে মনে হলো কেউ একটি বাঁকা তলোয়ার কালো খাপের মধ্যে ভরে রাখল। এরপর রেখেছি না, বলাকা কবিতার মধ্যে যে কয়টি উপমা ব্যবহৃত হয়েছে এবং তুমি যে কোনো 2টি উপমা লেখো। না, 3টি উপমা ব্যবহৃত হয়েছে। না, 1-এ রেখেছি কি, রাত্রির জোয়ারের প্লাবনে তারকাগুলি ফুলের মতো ভাসছে, আর 2, অন্ধকার পর্বতের পাদদেশে সারি সারি দেবদারু গাছ। থেকেও বেশ কিছু লাইন তুলে ধরছি যেগুলির উৎস পড়ার সম্ভাবনা খুব বেশি। যেমন 1-এ রেখেছি অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি। বলতে পারি কার লেখা, কোন কবিতার অংশ। আচ্ছা, 2-এ রেখেছি দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে। এটাও আসতে পারে। আচ্ছা, 3-এ রেখেছি মাটির আধার নিচে কে জানে ঠিকানা মেলিতেছে অঙ্কুরের পাখা। এটা একটা আসতে পারে। 4-এ রেখেছি ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে হেথা নয় অন্য কথা অন্য কোনো খানে। এটিও বলতে পারে কার লেখা, কোন কবিতার অংশ। দেখো, এখান থেকে কিন্তু আমি সেই রকমভাবে বেশি প্রশ্ন দিইনি। আশা করছি এগুলির মধ্যেই চলে আসবে, তবে যেগুলি পূর্বে দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু 100% তোমরা কমন পেয়ে যাবে। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।